আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ অনুষ্ঠানে। আমি আপনাদেরকে ডক্টর ইউনূস সরকারের 18 মাসের সালতামানিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি। আমি যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে আজকের অতিথি, আপনাদের সবার পরিচিত মুখ এবং সিনিয়র সাংবাদিক জনাব শঙ্কর মৈত্রকে। জনাব শঙ্কর মৈত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমরা ইতিমধ্যে দর্শকদের সাথে আমরা যুক্ত হয়েছি আমাদের এই পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই লাইভ অনুষ্ঠানে। দেশ এবং বিদেশের লক্ষ লক্ষ দর্শক যারা আমাদের সবসময় আমাদের আগ্রহ নিয়ে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের মতামতকে মূল্যায়ন করেন, গ্রহণ করেন। বিশেষ করে আমাদের সঙ্গে আপনার অতিথিরা যারা যোগ দেন। আমাদের আজকের শিরোনাম ডক্টর ইউনূস সরকারের 18 মাসের হিসাব মিলাবে কে। আমি একটু সুন্দর মতো আপনার কাছ থেকে আমি একটু সালতামানি জানতে চাই, আমিও একটু আপনাকে সহযোগিতা করতে চাই। আমরা যদি তার প্রথম দিন থেকে শুরু করি। আমাদের এই চ্যানেলের স্ট্যান্ড ছিল আমাদের পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা 2018 সাল থেকে, বাট পূর্ণিয়ার ভিউ চ্যানেলটা 2024 সাল থেকে, 24 সালের শেষ থেকে শুরু হয়। তখন থেকে আমরা বলে আসছি যে সরকারকে আমরা কিছুটা সময় দিতে চাই এবং আমাদের ইচ্ছা ছিল যে সরকার 1 বছর খানেক সময় হয়তো লাগতে পারে। একটা অন্তর্বর্তী সরকার, আমরা 111 সরকার দেখেছি 2 বছর সময় নিয়েছিল, 2 বছর পরে তারা ইলেকশন দেয়। এটা আমাদের একটা মাইন্ডসেট ছিল হয়তো সময় লাগতে পারে, সেই সময়টা আমরা দিতে চেয়েছিলাম। কিন্তু আমরা যখন সেই সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাওয়ার অবস্থা, আমরা যখনই দেখলাম যে সরকার এসেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে স্তম্ভগুলো সেগুলোতে তারা হাত দেওয়া শুরু করেছে। একে একে মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীলতা, প্রগতিশীল সাংবাদিকতা, মুক্ত চেতনা, মুক্ত চিন্তা সবকিছুতে ডক্টর ইউনূস এমন এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে যেটা বাংলাদেশের কোন রকম অস্তিত্ব, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি কোনো কিছুর সঙ্গে যায় না। বাংলাদেশের সংস্কৃতি যদি বলি, আমাদের আউল বাউল লালন সাধনা, ইভেন কি মাজার তরিকা, সেখানে ওই সরকার হাত দিয়েছে। এবং এরপর তো একাধার যে ঘটনা ঘটছে, তারা আওয়ামী লীগ ধরা হচ্ছিল, আমরা প্রথম দিকে নজর রাখছিলাম আওয়ামী লীগের কে কে ধরা পড়ে, কে কে ধরা পড়ে। মানুষ একটু আগ্রহীয় সেগুলো গ্রহণ করছিল যে আওয়ামী লীগের এই বিক্ষোভ গুলা ধরা পড়ছে, এদের বোধহয় ভালো বিচার হবে। পরে দেখা গেল না, ধরা পড়েছে সালমান এফ রহমান। তার যেই মানুষের যে পাবলিক পারসেপশন সালমান এফ রহমান সম্পর্কে, তাকে সেই ধরনের বিচারের কোনো ধরনের মুখোমুখি না নিয়ে, তাকে হয়তো সে যে জায়গায় কোনোদিন যাই নাই মানুষ বিশ্বাস করতে শুরু করলো, সেই জায়গায় মিথ্যা মামলা দিয়ে দিল। আজকে আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা আলোচনা করছিলাম। সাইদুল হক সুমনকে হত্যা মামলায় দেওয়া হয়েছে। আমি তামিমের ক্রিকেটার তামিমের রেফারেন্স দিয়েছি। জনাব শঙ্কর মতো আমি একটু ভূমিকা করছি ইচ্ছা করি যে ক্রিকেটার তামিম বলছেন যে সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা তারা মার্ডার করতে পারে, হত্যা করতে পারে, এইটা অন্তত আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের 16 কোটি জনগণের ম্যাক্সিমামই এটা বিশ্বাস করেন না। একইভাবে আওয়ামী লীগের লোকজন সালমান এফ রহমান, তিনি কতটা কিলিং এ জড়িত, তার চেয়ে বেশি উনি কতটা ব্যাংক লুটপাট, শেয়ার মার্কেট লুটপাটে জড়িত, এই সরকার মানে ডক্টর ইউনূস সরকার সেই দিকে কোনো নজর না দিয়ে ভিন্ন খাতে এবং ভিন্ন বন্দোবস্ত নিয়ে ব্যস্ত। এবং শেষ পর্যন্ত এসে দেখা গেল যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করা, শেষ তক এসে এই দেশের কিছু দেশ বিরোধী চুক্তি করে দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাওয়া। এবং এখনো বলা যায় যে দরপের সাথে তারা বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। জনাব শঙ্কর মিত্র, আমি আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূস সরকার 18 মাসের হিসাব মিলাবে কে? বিচার কেবল সময়ের ব্যাপার, সত্যি কি তাই? ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর আবার আপনার সঙ্গে বসলাম। আসলে আমি সোজা সাপটা যদি বলি যে আমরা একটা অভিশপ্ত 18 মাস থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা একটা জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছিল, বাঙালি জাতির উপর, বাংলাদেশের উপর। সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি, আপাত মুক্তি, যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতায় এসেছে। বিএনপির নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আমাদের একটাই প্রত্যাশা যে একটা আইনের শাসনের দিকে দেশ যাবে। কিন্তু ইউনূস সাহেব শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, যে ইউনূস সাহেবের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, উনি প্রতিটা মানুষের হৃদয়ে উনি রক্তক্ষরণ করে উনি বিদায় নিয়েছেন। উনার 18 মাস ছিল অপশাসন, 18 মাস ছিল ওনার মব ভায়োলেন্স, 18 মাস ছিল মানুষের মধ্যে এক ভীতিকর অবস্থা। এই রাজধানী শহরে আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমরা তো অনেক ক্ষেত্রেই অনেক প্রিভিলেজ আমরা নিয়েই, অন্তত রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাংবাদিক হিসাবে আমরাও কিন্তু একটা সারাক্ষণ আতঙ্কে থাকতাম, ভয়ে থাকতাম যে কখন কি হয়, কখন মব সন্ত্রাসের কে শিকার হয়, কখন চাঁদাবাজ দুর্বৃত্তের হামলার শিকার হয়। এই ভয়ে মানে এক ভীতিকর পরিস্থিতি ছিল 1.5 বছর।
18 মাস। আর যে নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন স্বাধীনতার কথা বলে, দেশকে গড়ার কথা বলে ডক্টর ইউনূস এবং তার অ্যাসোসিয়েটসরা এই বাংলাদেশে এসেছিলেন 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, সেই ইউনূস সাহেব এবং তার সাঙ্গ-পাঙ্গরা এই দেশটাকে লুটপাট করে মানে থুবড়ে ফেলেছেন। 18 মাসের শাসনামলে এমন কোন মন্ত্রণালয় নেই, এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে শুধু করাপশন আর করাপশন হয়েছে। প্রতিটা মন্ত্রণালয়, ইউনূস সাহেবের প্রতিটা মন্ত্রণালয় করে। ইউনূস সাহেবের প্রেস মিনিস্টার যেদিন, সেও ছিল একজন করাপ্ট। প্রত্যেকটা লোক করাপ্ট। সেই থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে এবং এখন দেশ গড়ার সময় একটা নতুন একটা সরকার, নতুন এক বাংলাদেশের দিকে যাচ্ছে। সবার সহায়তায় সরকারকে সময় দেয়া দরকার। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের শাসনামলে যে অপকর্ম হয়েছে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট, মব ভায়োলেন্স, প্রতিটা ক্ষেত্রের জন্য তদন্ত হওয়া উচিত এবং তাদের বিচারের মুখোমুখি করা উচিত। বিশেষ করে আর্থিক কেলেঙ্কারির যেসব ঘটনা ঘটেছে মন্ত্রণালয়ের দপ্তর অধিদপ্তরে, এইগুলার জন্য এটারে বলা হয়েছে অডিট, এটারে আরো আধুনিক আধুনিক একটা ফরেনসিক অডিট করা প্রয়োজন। ফরেনসিক অডিট এখন অডিটরদের মধ্যে অত্যন্ত নতুন একটা সিস্টেম এবং এটা একদম সবকিছু এখান থেকে জানা যায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফরেনসিক অডিট করা উচিত, যেখানে কি পর্যন্ত করাপশন হয়েছে, কারা টাকা পাচার করছে। আপনি কি চিন্তা করা যায় আপনার এক জেলা সদরের এক সমন্বয় কয়েকদিন আগে ওই যে ইন্ডিয়া থেকে ধরা পড়লো, ধরা করে ফেরত আসলো, আজকে মিডিয়াতে আমি দেখলাম তার কাছে কি নাম মাহাদিনে, তার কাছে 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি ছিল। চিন্তা করা যায়, একটা বাচ্চা ছেলে, হয়তো 17-18 বছরের একটা ছেলে, আর সেই জায়গায় সারা দেশের সমন্বয়করা এবং এই যে যারা যেসব সমন্বয়ক উপদেষ্টা ছিল, তাদের যে সাঙ্গপাঙ্গরা, এরা শত শত কোটি টাকা এই দেশে লুটপাট করছে, চাঁদাবাজি করে এইসব টাকা পাচার করছে। এবং টাকা পাচারের এখন সবচেয়ে হচ্ছে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার। এই যে আসিফ মাহমুদ সজীব বই একবার সুস্পষ্ট প্রমাণাদি পর্যন্ত রয়েছে যে সে ক্রিপ্টোকারেন্সিতে সে কোথায় কোথায় টাকা পাচার করছে, কি করেছে। এইগুলার বিচার হতে হবে। তারা নতুন বন্দোবস্তের জন্য এই দেশে তারা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন করে তাদের যে স্বপ্ন দেখিয়েছিল, তারা এই দেশে এসে লুটপাট করছে, অপশাসন করেছে। 18 মাস তারা এই অপশাসন করেছে এবং এই অপশাসনের বিচার হতে হবে। বাঙালি জাতি আর কত সহ্য করবে? যেই ক্ষমতায় আসে সেই টাকা পাচার করে, যেই ক্ষমতায় আসে সেই পাচার করে। এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের যারা ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বিদেশে টাকা পাচার করেছে। এইসব কারণেই তো মানুষ তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছে। এবং গণ অভ্যুত্থানের পরে যারা সরকারের দায়িত্ব নিল, তারা প্রথম দিন থেকেই এই চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস করে তারা করে। আপনি চিন্তা করা যায় না, আমরা যখন যাচ্ছি মন্ত্রণালয়ে খবরাখবর নিয়ে করতে, প্রত্যেকটা মন্ত্রণালয়, আপনি বিশেষ করে আইন মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল সাহেবের মন্ত্রণালয়ে যেসব করাপশন হয়েছে, আপনার শিল্প মন্ত্রণালয়ে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, এখানে যেসব করাপশন হয়েছে, আমরা এখন যেসব তথ্য প্রমাণ পাচ্ছি, এগুলো আসবে কিছুদিনের মধ্যে, হয়তো মিডিয়াতে আসবে বা সরকার চাইলে এগুলা নিয়ে তদন্ত করবে। অবশ্যই তদন্ত করতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার লুটপাট হয়েছে এবং এইসব টাকা সব বিদেশ পাচার হয়েছে। তারা ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সির মাধ্যমে এইসব টাকা পাচার করেছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবের এই দুঃশাসন, 18 মাসের দুঃশাসন, অপশাসন এই দেশে যেন আর কখনো এমন। তারপরে উনি কি শুধু অপশাসন না, তিনি দেশটাকে সেই বিদেশিদের হাতে তুলে দিয়ে গিয়েছেন। তিনি আমাদের সেই চট্টগ্রাম পোর্টের কন্টেইনার টার্মিনাল, উনি ওনার কোনো দরপত্র আহ্বান না করে উনি আদালতের কাঁধে বন্দুক রেখে কি এই চুক্তি যখন হয় তখন জনস্বার্থে একজন আইনজীবী রিট করেছিলেন যে কন্টেইনার টার্মিনাল হস্তান্তরের যে চুক্তি, এটা কি আছে এটা প্রকাশ করেন। হাইকোর্ট রুল ইস্যু করলো এবং হাইকোর্টের এখানে বড় বড় আইনজীবীরা ছিলেন, বেরিস্টার মাহবুদ্দিন খুকন, ওনারা এই রিটকারীদের পক্ষে আইনজীবী ছিলেন যে হ্যাঁ এগুলো প্রকাশ করেন। কিন্তু ওনারা প্রকাশ তো করলো না, হাইকোর্ট রুল জারি করলো, হাইকোর্টের জাজমেন্ট হলো, হাইকোর্ট বিভক্ত রায় দিল। একজন বিচারপতি বললেন এই চুক্তি অবৈধ, আর ডক্টর ইউনূস সাহেবের আমলে নিযুক্ত যে বিচারপতি, আসিফ নজরুলের আমলে নিযুক্ত বিচারপতি, জুনিয়র বিচারপতি, উনি বললেন এটা বৈধ। হাইকোর্টের বিভক্তি রায় প্রধান বিচারপতি থার্ড বেঞ্চে পাঠিয়েছেন, সেখানে একক বিচারপতি, ওনার নাম বোধহয় জাফর আহমেদ,
উনি রায় দিলেন যে না এই চুক্তি বৈধ। তারপরে এই চুক্তি হওয়ার জন্য কন্টেনার টার্মিনাল এই বিদেশি আমেরিকান সমর্থন পুষ্ট দুবাই ভিত্তিক এক কোম্পানিকে দেয়া প্রক্রিয়া চললো বা হয়তো দেয়া হয়েছে। এখন হাইকোর্টে যে যুক্তি ছিল যে চুক্তি বিদেশি কোম্পানির কাছে বন্দর দেন বা যাই দেন সেটা ওপেন দরপত্রের মাধ্যমে দেন, প্রতিযোগিতার মাধ্যমে দেন, কিন্তু না, ইউনূস সাহেব একক সিদ্ধান্তে উনি এই বিদেশির হাতে দিয়ে দিলেন। উনি জাপানের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করলেন, এইসব চুক্তি নিয়ে কোথাও কোনো আলোচনা নাই, উনি ওনার মতো করে গেলেন। দেশকে শুধু আভ্যন্তরীণ ভাবে উনি শেষ করে দিয়ে যান নাই, আন্তর্জাতিক ভাবেও উনি শেষ করে দিয়েছেন। উনি আমেরিকার ডিপ স্টেটের কাছে বা আমেরিকার কাছে এমন ভাবে উনি দেশটাকে বিক্রি করে দিলেন। আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে ভাষায় চিঠি লিখেছেন, এটা তো আমাদের আত্মসম্মানে লেগেছে। আমরা বাঙালি জাতি, এই দেশ ৭১ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। যে ভাষায় আমেরিকান প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে লিখেছেন, এটা অবশ্যই আমরা যত ক্ষুদ্রই হই আমরা এটা মানতে পারি না। এগুলো সম্ভব হয়েছে ডক্টর ইউনূস সাহেবের কারণে। কাজে ডক্টর ইউনূস শুধু দেশের দুর্নীতি লুটপাটই করেন নাই, উনি বিদেশের কাছে আমাদের দেশের মান মর্যাদা হেয় করে দিয়ে গেছেন এবং আমাদের বিদেশের কাছে আমাদেরকে মাথা নত করে দিয়ে গেছেন পূর্ণিয়া। এই জন্যই তো শ্রীলঙ্কার অন্তর্বর্তী সরকার প্রধান বলে যে আমরা বাংলাদেশ নিতে চাই না, যেখানে 2 বছর আগেও বাংলাদেশকে অনেকে পৃথিবীর মধ্যে হিংসা করতো, বাংলাদেশকে উন্নয়নের প্রতিকৃতি হিসাবে দেখতো। শঙ্করদা, আমি আপনার কাছে জানতে চাই আর দুইটা বিষয়, দুইটা আমি একই সঙ্গে প্রসঙ্গগুলো উত্থাপন করি যেন আপনি একই সঙ্গে এক পর আলোচনা করতে পারেন। এক নম্বর বিষয়টি হলো যে আজকে দেখলাম ডক্টর ইউনূস তার যেই সাম্রাজ্য এই 18 মাসে নতুন করে গুছিয়েছে, সে তার গ্রামীণ ব্যাংকের জন্য যা করেছে দেশের কোনো ইনস্টিটিউটের জন্য তো চালনা করেনি, দেশের মানুষের জন্য করেনি। গ্রামীণ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে, নতুন নতুন ব্যবসা খুলেছে, সে আবার তার সেই গ্রামীণ ব্যাংকের সেই ব্যবসা করতেই গেছে। তো ওরা কি ব্যবসাপাতি করে এরকম সেফ বাংলাদেশে ঘুরবে ঘাড়বে? দেখলাম ফারুকী সাহেব তেল মারছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, শুরু হয়ে গেছে তেল মারা। হ্যাঁ, তো এগুলাই চলবে নাকি এই আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অন্তত দেশের মানুষের সেন্টিমেন্ট ইমোশন চিন্তা করে কোনো ব্যবস্থা নেবে? নাম্বার 1। নাম্বার 2 সাবজেক্ট হচ্ছে যে একজন দর্শকও মন্তব্য করলেন যে তিনি আশা করেন যে তারেক রহমান আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করবেন। দেশে বহু জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে এবং সেগুলো নিয়ে ম্যাক্সিমাম জায়গায়, অনেক জায়গায় বিএনপির লোকজন গিয়ে খুলে দিয়েছে, কোনো জায়গায় আওয়ামী লীগের লোকজন খুলেছে, কোথাও কোথাও আবার ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। আজকে আইজিপি বাহরুল আলম সাহেব বলেছেন যে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম করতে দেওয়া হবে না। সার্বিক বিষয়টা আপনি কিভাবে দেখছেন শঙ্কর মিত্র? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে উনারা ডক্টর ইউনূস উনি আবার গ্রামীণ ব্যাংকে ফিরে গিয়েছেন। আজকে আমরা দেখলাম উনি যমুনার বাসভবন ছেড়েছেন কিনা এটা নিশ্চিত না, সম্ভবত ছাড়েন নাই। উনি 28 তারিখ নাকি ছাড়বেন, ওটা নাকি 28 তারিখ ছাড়বেন। উনি 28 তারিখ থাকবেন। ওনার থাকার খরচ, এখানে ইলেকট্রিসিটি, ওনার সিকিউরিটিকে রাষ্ট্র বহন করবে নাকি? উনি কে? উনি গ্রামীণ ব্যাংকে ফিরে গেছেন, গ্রামীণ ব্যাংকে উনি থাকবেন। আমার ধারণা উনি দেশ ছাড়তে পারছেন না, এমবার্গো থাকতেও পারে, আমি জানি না সরকারের ভেতরে। এবং অবশ্যই উনাকে বিচারের মুখোমুখি করা উচিত। বিচারের মুখোমুখি নানাবিধ কারণেই উনাকে করা উচিত। সংবিধান লঙ্ঘনের জন্য উনার বিচারের মুখোমুখি করা উচিত, লুটপাটের জন্য উনার মুখোমুখি করা উচিত। উনি প্রধান উপদেষ্টা হয়ে উনার বিরুদ্ধে যত মামলা, সব মামলা উনি হাইকোর্টের মাধ্যমে খারিজ করেছেন। উনার বিরুদ্ধে যে উনি আয়কর ফাঁকির বিষয়ে রাষ্ট্রের শত শত কোটি টাকা উনি আয়কর ফাঁকি দিয়েছেন উনার বিরুদ্ধে, এবং উনার গ্রামীণ কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ওনার ব্যাংক, যেসব ব্যাংকের বা বিভিন্ন আয়কর ছিল, এইসব মামলা হাইকোর্টে আমার কাছে তথ্য প্রমাণ আছে যে এইসব রিটের রিট পিটিশন গুলো পর্যন্ত আমার কাছে আছে। এইসব মামলা উনি নিষ্পত্তি করে গেছেন। এগুলা উনি উনি সরকারের ক্ষমতা, প্রধান উপদেষ্টা হিসাবে এক্সিকিউটিভ ক্ষমতার প্রয়োগ করে উনি যেভাবে ওনার সুযোগ সুবিধা নিয়েছেন, উনি চিন্তা করা যায় একটা মানুষ, উনি আদম পাচারের লাইসেন্স পর্যন্ত নিয়েছেন, গ্রামীণ নামে আদম পাচারের লাইসেন্স। উনি এই বিটিআরসির বাড়তি স্পেকট্রাম বরাদ্দ নিয়েছেন উনি এই গ্রামীণ ফোনের জন্য। উনি গত বছর গ্রামীণ ফোনের উনার শেয়ার থেকে 1500 কোটি টাকা নিট লাভ হয়েছিল গত বছরের যে গ্রামীণের শেয়ার মার্কেটে যে স্টেটমেন্ট এটা দিল, এই 1500 কোটি টাকা উনার টাকা, 1500 কোটি টাকা, বাকিটা হচ্ছে গ্রামীণের যে ভিত্তিক নরওয়ের যে কোম্পানি তারা নিয়ে গেছে। উনি এই 1500 কোটি টাকা কোথায় বিনিয়োগ করেছেন? উনি তো এই টাকা দেশে রাখেন নাই, উনি এই টাকা বিদেশে পাচার করেছেন। উনি বিদেশে পাচার করার সূত্রগুলা এগুলো তো মিডিয়ায় আসবে, কিছুদিনের মধ্যে আসবে। উনি সেই যেন আজারবাইজানের টাকা পাচারকারী, আজারবাইজানের প্রেসিডেন্টের মেয়ে এসে ওনার সাথে বাসায় কিন্তু দেখা করেছিল। এরা হচ্ছে এই যে আপনার
ওয়ার্ল্ডের টাকা পাচারকারীদের মধ্যে অন্যতম। এদের মাধ্যমে উনি টাকা পাচার করেছেন। ইউনূস সাহেবের এই দেশের প্রতি ন্যূনতম উনার কোনো দেশপ্রেম মায়া মমতা ছিল নাকি? উনি এই দেশটাকে ভালোবাসেন? উনার কাছে আমাদের কি প্রত্যাশা ছিল? যে আমাদের একমাত্র নোবেল লরিয়েট উনি চাইলে এই দেশটাকে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো গড়ে দিয়ে যেতে পারতেন। কিন্তু উনি কি করেছেন? উনি এই দেশটাকে শেষ করে দিয়ে গেছেন। উনি এই দেশের জন্য কোনো একটা ভালো কাজই করে যেতে পারেন নাই। উনি বা মানে কি বলবো আসলে এখন উনি চলে গেছেন এই অসতিপর এই লোকটা ৮০ বছরের উম এই বৃদ্ধ এই লোকটাকে আর অপমান করতে চাই না। কিন্তু উনি যে দুঃশাসন চালিয়েছেন ১৮ মাসের, উনি যেসব আ ইভিল শক্তিদেরকে উনি আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, এটা উনার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল না। উনি এই দেশের একজন মুরুব্বি হিসেবেই থাকতে পারতেন। উনি এই দেশের সর্বজন শ্রদ্ধেয় হতে পারতেন। কিন্তু তিনি উনার অবস্থানটা একবারে শেষ করে দিয়ে গেছেন। কাজেই উনাকে বা উনার যে অ্যাসোসিয়েট যারা ছিল এরা যেন কেউ চলে গিয়েছেন, এরা যেন যেতে না পারে। অন্তত তাদের অন্তত জবাব দিয়ে যেতে হবে। যে তুমি আর নাই হোক, তোমার তুমি যে দুর্নীতি করছো তোমার ওয়েলথ স্টেটমেন্টটা তুমি দিয়ে যাও। তুমি টাকা স্টেটমেন্টটা তুমি দিয়ে যাও। যেমন ধরেন এই যে ফারুকীর কথা বললেন, সংস্কৃতি উপদেষ্টা ছিল। শুধুমাত্র এই গণভবন দেখেন, গণভবন আমাদের রাষ্ট্রীয় ভবন, সরকারি ভবন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যে হবেন তার থাকার বাসভবন হচ্ছে গণভবন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন বলে গণভবনে ছিলেন। ২০২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর গণভবনকে যে লুটপাট চালানো হয়েছে। ওকে, গেল তখন পরিস্থিতির কারণে। কিন্তু সেই গণভবনকে জাদুঘর করতে হবে কেন? তাহলে আমাদের প্রধানমন্ত্রী এখন কোথায় থাকবেন? গণভবনকে জাদুঘর বানাবে। গণভবনকে জাদুঘর বানানোর মানে এখানে বলা হচ্ছে যে ১১০ কোটি টাকা, কিন্তু কেউ বলতেছেন যে এখানে ১৫০ কোটি টাকার এটা বাজেট ছিল। ১৫০ কোটি টাকা এবং এটা দেখেন তাদের কোনো ওয়েবসাইটে কোথাও কিছু নাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও এটার কোনো নাই। ১৫০ কোটি টাকা খরচ করে গণভবনকে ১ বছরের মধ্যে রাতারাতি জাদুঘর বানানোর প্রক্রিয়া চালালেন এই আ কি ফারুকী সংস্কৃতি মন্ত্রী, আর উনার অন্যতম ছিলেন হলো আদিলুর রহমান খান শুভ্র, যিনি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ছিলেন। এই গণভবনে জাদুঘর করার ক্ষেত্রে কোনো টেন্ডার আহ্বান করা হয় নাই। তারা তাদের পছন্দ মতো লোকজনকে দায়িত্ব ১৫০ কোটি টাকার প্রকল্প। আমি একজনের কাছ থেকে শুনলাম যে এখানে শুধুমাত্র বেড়া দেওয়ার জন্য নির্মাণ কাজের সময় বেড়া দিয়ে যে নির্মাণ কাজ করবে এটার জন্য টিন কেনা হইছে। এই টিন ছিল বলল যে সর্বোচ্চ ৫ থেকে ৭ লাখ টাকার টিন লাগবে। কিন্তু এই টিন কিনতেও নাকি ২ কোটি টাকা খরচ দেখানো হইছে। শুধু টিন, এই টিন হচ্ছে কাজ শেষ টিন কিন্তু হয়ে যাবে, বাজেয়াপ্ত হবে, টিন কোনো কাজে লাগবে না। এখানে শুধু বাংলাদেশ টিনেই ২ কোটি টাকার করা হইছে এবং কি এই ফারুকীর কোন মাধ্যমে দেওয়া হইছে। প্রতিটা ক্ষেত্রে এই যে গণভবনে যে ১৫০ কোটি টাকা কোথায় খরচ করবে? প্রথমত হচ্ছে গণভবনকে কেন জাদুঘর করতে হবে? মুক্তিযুদ্ধের জাদুঘর মুক্তিযুদ্ধের কত জন্য আলাদা করা হইছে। যদি এমন কোন জাদুঘর করতে হয় আ আপনারা এরা যাদেরকে ফ্যাসিস্ট বলতেছে বা সরিষা বলতেছে সেটার জন্য করেন, অন্য জায়গায় করেন। গণভবন আমাদের সরকারি ভবন, আমাদের প্রধানমন্ত্রীর বাসভবন। যেই প্রধানমন্ত্রী হবেন তিনি এখানে থাকবেন। এটা শেখ হাসিনার ব্যক্তিগত ভবনও না, উনার পৈতৃক ভবনও না। এটা রাষ্ট্রের ভবন। এইটাকে জাদুঘর করাতে হবে না। আর জাদুঘর করতে গিয়ে ১৫০ কোটি টাকা খরচ করতে হবে কেন? এই ১৫০ কোটি টাকার অবশ্যই হিসাব দিতে হবে। কোথায় ১৫০ কোটি টাকা খরচ করতেন ফারুকী সাহেবকে হিসাব দিতে হবে। এবং আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে এইটা এটা যেন দ্রুত তদন্ত করা হয়। এখানে যেন অনুসন্ধান করা হয়। এখানে দুদক যেন তদন্ত করে যে এই টাকা কোন খাতে কত খরচ গেল। এখানে একবার সরাসরি ২ জন উপদেষ্টা জড়িত ছিলেন, সংস্কৃতি উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ছিলেন যে আদিলুর রহমান খান শুভ্র। এই ২ জনেই এখানের এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এটা হচ্ছে গণভবন এই প্রকল্পের যারা কাজ করছে এদের সোর্স গুলাই আমাদের বলতেছে এখন। এখন এই অবস্থায় তো আ সব সেক্টরই হইছে। সব সেক্টর। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান, এখানেও গিয়ে দেখেন যে তারপরে এমনকি এই যে এগুলো হচ্ছে এই যে ট্রাভেল এজেন্সির যে লাইসেন্স দেয়ার জন্য এটা কি বলা হয়? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্ভবত দেয়া হয়। একটা লাইসেন্স ১০ লাখ ২০ লাখ করে দেওয়া হয়েছে এবং গত ১.৫ বছরে নাকি শতাধিক লাইসেন্স দেওয়া হয়েছে। এই টাকা কে নিছে? এই টাকা সব নিছে আসিফ নজরুল। সব টাকা নিয়েছেন আসিফ নজরুল এবং সব টাকা এই পাচার করেছেন। এই এখন ডিজিটাল মুদ্রার মাধ্যমে পাচার করা হয়েছে। এগুলা তদন্ত অনুসন্ধান করলেই সব বের হয়ে যাবে। কাজেই তাদেরকে আমি অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা আ এখানে অন্য কোনো চেতনার বিষয় না। এটা হচ্ছে আমার রাষ্ট্রের বিষয়। আমার রাষ্ট্র আর কত লুট হবে? যে যখন পারছে আসেই লুট করে নিয়ে যাচ্ছে। কেন এই দেশের মানুষ আমরা আজকে দেখেন মুদ্রাস্ফীতির পরিণতি হচ্ছে এটাই যে জিনিসপত্রের দাম, সবকিছুর দাম। এটা কি কারণে? দেশে আমাদের এই টাকা সব
পাচার করে নিয়ে যাচ্ছে, টাকা সব পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এর চেয়ে 100 গুণ বেশি অভিযোগ হচ্ছে এই ইউনূস সরকারের যেসব উপদেষ্টা ছিল তাদের বিরুদ্ধে, এবং সুনির্দিষ্ট কয়েকজন উপদেষ্টা। তারপরে দেখেন যে আরেকজন ছিল এই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনি রেজওয়ানা হাসান দেখেন, ওনার বিরুদ্ধে অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ যে আওয়ামী লীগ আমলের সবচেয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট করছে। ওই যে প্রতিমন্ত্রী ছিল বিপু, নসরুল হামিদ বিপু। নসরুল হামিদের বিপু ব্যবসা বাণিজ্য সব দখল করছেন হচ্ছে গত 18 মার্চ যে এই রেজওয়ানা হাসানের হাজবেন্ড হচ্ছে এই কোম্পানির নসরুল হামিদের বিপুর ইয়েতে। রেজওয়ানা হাসান কি করছেন, উনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে, উনি আরো কয়েকটা মন্ত্রণালয় ছিলেন, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উনি কি করে এই বিভিন্ন হাউজিং কোম্পানি যেভাবে অবৈধ জায়গা জমি দখল করে, জলাধার দখল করেছে, এইসব হাউজিং কোম্পানির বিরুদ্ধে উনি নোটিশ পাঠানো হয়েছে, বিভিন্নভাবে ইয়া করছে, এবং এরা টাকার বস্তা নিয়ে ওনাকে দিয়ে আসছে। এমন এমন তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, এবং এগুলো এখন আলোচনায় আসতেছে। তো প্রতিটা ক্ষেত্রেই তো এইসব দুর্নীতি হয়েছে। তো এইগুলোর কেন বিচার হবে না? এগুলো অবশ্যই বিচার হতে হবে। টাকা কার? এই দেশের জনগণের টাকা, এই দেশের গরিব মানুষের টাকা। এই দেশের গরিব মানুষেও, একজন রিক্সাওয়ালাও কিন্তু তার রিক্সার ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সের টাকা। এইভাবে ট্যাক্সের টাকা লুটপাট করবেন আপনারা, ক্ষমতায় বসে ভদ্র মানুষের মতো এসে ক্ষমতায় বলবেন, নতুন বন্দোবস্তের কথা বলবেন, নতুন স্বাধীনতার কথা বলবেন, দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আপনারা এসে নতুন শাসন কায়েম করবেন। নতুন শাসন কায়েমের নমুনা এই আপনি প্রত্যেকটা দেখেন। ওই যে ছাত্র উপদেষ্টা যেগুলো ছিল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পিএস এক মোয়াজ্জেম, সেও নাকি 300-400 কোটি টাকার মালিক হয়ে গেছে। তারপরে আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই এটা হচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, এটা বোধহয় কি মাহফুজ আলম পদত্যাগ করার 15 দিন বা কিছুদিন আগে এই আপনি জানেন যে মিডিয়ার ডিএপি নিয়ে নানা ঝামেলা হয়। ওই যে পত্রিকায় যে বিজ্ঞাপনের যে রেট, ধরেন এখন একটা পত্রিকার বিজ্ঞাপন রেট 400 বা 450 টাকা আছে, এটা বোধহয় সর্বোচ্চ 950 টাকা পর্যন্ত করে দেয়। উনি এইভাবে অন্তত 50টা পত্রিকার যেগুলা হচ্ছে 400 টাকা রেট, এগুলো 900 টাকা করে রেখে এসেছেন, এবং এই ক্ষেত্রে উনি নাকি কয়েক কোটি টাকা কামাই করে নিয়ে এসেছেন। এই তো এরা তো মানুষকে ফাঁদে পেলে, জনগণকে ফাঁদে পেলে, অর্থাৎ 1.5 বছর জনগণকে ফাঁদে পেলে এরা এইভাবে লুটপাট করে গেছে। এগুলোর বিচার অবশ্যই হতে হবে, হবে না কেন? এই দেশের মানুষ, আমরা কারো গোলাম না, কোনো দলেরও গোলাম না, কোনো মতেরও গোলাম না। এই দেশে আমরা দেশের সাধারণ মানুষ, এই দেশের মানুষের অবশ্যই এগুলা বিচার চাইবে এবং বিচার হতে হবে। আমি বিএনপি সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ওনার সরকারকে বলবো যে আপনারা এগুলা নির্মোহভাবে তদন্ত করেন, নির্মোহভাবে। যে ভাই আপনারা যে ভালো কথা বলে এসেছিলেন, আপনারা কি করে গেছেন জনগণকে জানান। আর্থিক খাতটা দেখেন, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এদেশে ভয়াবহ তথ্য এখন বের হচ্ছে যে এই গভর্নর একজন করাপ্ট। আপনার এই এমন ঘটনাও ঘটেছে যে এখানে এরা কি নতুন নতুন তথ্য এসে জারি করছে। যেমন তারা এসেই কি করছে, ব্যাংকিং খাতে এই তারা একটা প্রজেক্ট দাঁড় করাইলো বা কর্মপন্থা দাঁড় করাইলো যে গত আওয়ামী লীগের যে 16-17 বছরের আমলে যেসব ব্যবসায়ী রাজনৈতিক পরিচয়ের কারণে লোন পান নাই, ব্যাংক থেকে লোন পান নাই, তাদেরকে তারা বাছাই করলো, বাছাই করে তাদেরকে আবার অগ্রাধিকার ভিত্তিতে লোন দেওয়ার জন্য একটা প্রস্তাব দিল। তো এখানে কি একটা কমিটি করে দিয়েছে, এবং স্বাভাবিকই এখানে সবাই তো এখন বলে বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। 300-400 লোকের নাকি একটা লিস্ট হয়েছে, যারা ব্যবসায়ী, বিভিন্ন স্তরের ব্যবসায়ী। এখন 400 লোকরে তো আর লোন দেওয়া সম্ভব না। এখান থেকে দেখা গেল যে 40 জনের বাছাই করে হয়েছে। 40 জনের বাছাইটা কি, যে ঘুষ দিতে পারছে, যে টাকা দিতে পারছে, তার নাম লিস্টে ঢুকাইছে, তাকে বিভিন্ন লোন করছে। তারপরে মাইক্রো ক্রেডিট লোনের নামে এই গত 1.5 বছরে সব ব্যাংক হচ্ছে মাইক্রো ক্রেডিট লোন দিছে, কারণ ডক্টর ইউনূস মাইক্রো ক্রেডিটের প্রবক্তা, ওনার গ্রামীণ ব্যাংক, ওনাকে খুশি রাখার জন্য মাইক্রো ক্রেডিটের লোন দিছে। এগুলো লুটপাট হয়েছে আর্থিক। আপনি এই যে সকল্ড গণভোট যেটা হলো, গণভোটের হাত পক্ষে প্রচারণার জন্য ব্যাংকগুলারে নির্দেশ দিল যে তারা সিএসআর ফান্ড থেকে এই হা ভোট প্রচারণার জন্য টাকা দিবে, এবং এখানে কত কোটি টাকার বাজেট ছিল, তাও মনে হয় 100 কোটি টাকা হবে। এই সিএসআর ফান্ডে টাকাটা কারা নিছে, দেখা গেল ভুইফুর এনজিও গুলো তারা আবেদন করছে ব্যাংকের ইয়ার মাধ্যমে। এখানে যেহেতু ডক্টর ইউনূস সাহেবের এনজিওর ব্যাকগ্রাউন্ড, তাদের সবারই এনজিও ব্যাকগ্রাউন্ড, এইসব এনজিও গুলা এই ব্যাংক থেকে নিছে। ব্যাংক আবার একটা কমিটি করছে, যে সিটি ব্যাংকের কি মাসুদ, উনি এমডি বা চেয়ারম্যান, উনি ছিল এটার মডারেটর।
উনি ছিল এটা সমন্বয়ক। এই হা ভোট প্রচারণের জন্য ব্যাংক থেকে কোটি কোটি টাকা এবার লুটপাট হয়েছে। কিসের হা ভোট প্রচার হয়েছে, কারাই হা ভোট প্রচার করছে। এইভাবে নতুন নতুন টেকনিকে লুটপাট হয়েছে গত এই ১.৫ বছর। শঙ্কর দা, আমি আওয়ামী লীগ ইস্যুতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। এইগুলা অবশ্যই তদন্ত হতে হবে। শঙ্কর দা, আমি আওয়ামী লীগ ইস্যুতে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ নিয়ে এখন যা হচ্ছে, একজন দর্শকের মন্তব্য ধরে প্রশ্ন করেছিলাম যে দর্শক জানতে চাচ্ছেন যে তিনি মনে করছেন যে তারেক রহমানের হাত ধরে একটা আবার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু হবে, এবং জিয়াউর রহমান এই কাজ করেছিলেন। আর এই ক্ষেত্রে আইজিপি বাহরুল আলম আজকে আবার বলছেন যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। ধন্যবাদ। আসলে এই আমি আইজিপির ইয়েটা ছিল, আইজিপিও তো সেই একই এনজিও মার্কা এক লোক রাজনীতিতে বসানো হলো যে অবসরে যাওয়ার কয়েক বছর পর ইউনূস সরকার এসে এই বাহারুল আলমকে খুঁজে বের করে নিয়ে এলো। তো সেই বাহারুল আলম সম্পর্কে তো আরো কত কিছু, যে এই বিডিআর হত্যাকাণ্ডের সময় উনি বোধহয় এসবি প্রধান ছিলেন। হ্যাঁ, উনারও তো ভাবমূর্তি খুব একটা ভালো না, এবং উনিও তো ব্যর্থ। উনি ১.৫ বছরে পুলিশের মরালিটি ফিরিয়ে আনতে পারেন নাই, পুলিশ প্রশাসনকে উনি অ্যাক্টিভ করতে পারেন নাই। মাঝে আপনাকে একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই দাদা, আমি একটা ব্রেকিং নিউজ দিয়ে নিই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, সরকার তাকে সরিয়ে দিয়েছে, এইমাত্র সদ্য পাওয়া সংবাদ, এবং তাকে সরিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসনের সাবেক আইনজীবী ফোরামের যিনি নেতা ব্যারিস্টার আমিনুল ইসলাম, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হচ্ছে। চিফ প্রসিকিউটর সেটা হতেই পারে, সেটাই হতেই পারে। এই ট্রাইব্যুনাল মানে কি, আইন কানুন বিচার ব্যবস্থাটাকে পর্যন্ত আসিফ নজরুল শেষ করে দিয়ে গেছেন। যে এই ট্রাইব্যুনালের বিচার, এটা এখনো হয়তো বলার সময় আসে নাই, বা হয়তো এখনো, কিন্তু এই ট্রাইব্যুনালের কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। কারণ আমি খুন করলাম, এই খুনের বিচার ট্রাইব্যুনালে সেটা হবে কেন? আমার ফৌজদারি অপরাধের বিচার সেখানে যেখানে যে শত শত মানুষের যে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে দিচ্ছে, এটা তো ছিল আরেকটা জঘন্য নোংরামি। তো তাজুল ইসলাম যদি এখান থেকে বিদায় হয়, তাহলে সরকার হয়তো এটা বুঝে শুনে করেছে। কারণ তাজুল ইসলাম তো হলো, উনি আসলে জামায়াতের নিয়োজিত একজন আইনজীবী, এবং উনি তো কোনো নিরপেক্ষ আইনজীবী না। উনি চিফ প্রসিকিউটর, ওনাকে বানানোই হয়েছিল এই জামাতের পক্ষাবলম্বন করার জন্য। তো এটা যদি করে, তো সরকার হয়তো ভালো সিদ্ধান্ত নিয়েছে। আজকে দেখলাম আরো কিছু পরিবর্তন হয়েছে, সেনাবাহিনীতে পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করেছেন, দেখেন উনি পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রীর গিয়ে ধরে। ওনাকে নিয়োগ দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি, আর উনি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এই নিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশটা নষ্ট করে গিয়েছে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি উনি শিবিরকে অ্যাসিস্ট করে দিয়ে দিলেন। শিবির শুধু রাজনৈতিক তো বাদ দিলাম, পড়াশোনার পরিবেশে উনি পড়াশোনার পরিবেশকে ফিরিয়ে আনতে পারছে। মানে প্রতিটা লোকই তো ব্যর্থ। আপনি দেখেন আইজিপি বাহারুল ইসলাম, উনি ১.৫ বছর পুলিশ প্রশাসনের জন্য উনি কি করেছে? পুলিশ প্রশাসনকে উনি মাঠে নামাতে পারে নাই। পুলিশ প্রশাসন, উনি আবার এখন বলতেছিলেন আজকে ওনার তো বিদায়ের সময় চলে আসছে নিশ্চয়ই, ওনাকে তো অবশ্যই বাদ দিতে হবে, কারণ ব্যর্থ পুলিশকে কেন রাখবে? উনি ১.৫ বছর পুলিশ প্রশাসনের মনোবলটাই ফিরিয়ে আনতে পারে নাই। কি করছে? পোশাক পরিবর্তন করছে। পোশাক পরিবর্তন করার রেজাল্ট কি? পোশাক পরিবর্তনের রেজাল্ট হচ্ছে কমিশন। এখানে যত লাখ, ধরেন যদি ২ লাখ পুলিশ থাকে, তাহলে ২ লাখ পোশাক লাগবে। ২ লাখ পোশাক বানাতে গেলে এখানে কমিশন কত আসে, কমিশন কারা খাইছে, এটা তো সবারই জানা কথা। উনি এইগুলা করছে। কাজে উনি তো একজন ব্যর্থ পুলিশ। ব্যর্থ পুলিশ মানে এই সবগুলাই ইউনূস সাহেবের সাথে যারা ছিলেন, এরা সবগুলা একই মার্কার লোক। একদম এক ক্যাটাগরির, এক মানসিকতার লোক ছিল, যারা আসলে এই দেশটাকে ভালোবাসতো না। বাহারুল আলম পুলিশের আইজি, ওনাকে অবশ্যই নতুন সরকার অবশ্যই বাদ দিয়ে একজন স্মার্ট এবং ভালো একজন পুলিশ অফিসারকে নিয়ে আসা উচিত, যাকে আইজি বানানো দরকার, অন্যান্য পদ পরিবর্তন আনা দরকার। তো যেটা বলছিলেন যে আসলে আওয়ামী লীগের বিষয়টা, এটা রাজনীতির মতো চলুক, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমরা মনে করি কি, যে এই সবাই মিলে তো বাংলাদেশ, যদিও এটা তারেক রহমানের স্লোগান নতুন প্রধানমন্ত্রী, কিন্তু আমরাও এটাই বিলং করি। এই দেশে সবাই রাজনীতি করুক, এবং রাজনীতি একটা কৌশল ও বুদ্ধিমত্তার মাধ্যমে চলুক। এই দেশটাতে শান্তি ফিরে আসা উচিত। আর কত আজকে এই কালকে সেই, এগুলো আর ভাল লাগে না এই দেশের মানুষের। আমরা চাই এই দেশ একটা সম্ভাবনাময় একটা দেশ। কোথায় যাওয়ার কথা ছিল, আজকে এই দেশটাকে যে যখন পারছে এসে লুটপাট করছে, নিগৃহীত করছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা, অবশ্যই বহুদলীয় গণতন্ত্র, যেহেতু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে
নির্বাচিত সরকার এখন একটা নির্বাচিত সরকার এখন ক্ষমতায়, এবং গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক নির্বাচিত সরকার। এই সরকারের জবাবদিহিতা আছে, এই সরকারের কাছে মানুষ জবাব চাইতে পারবে। এখন আওয়ামী লীগ ফিরবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত নিবে। বহুদলীয় গণতন্ত্র তো লাগবেই, সব রাজনৈতিক দলের সম্মিলিত চেষ্টাই এই দেশ গড়ে তুলতে হবে। কাজে আমি মনে করি যে এই ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত উভয় পক্ষেরই সুবিবেচনা ডক্টর ইউনূসের দেশ থেকে কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। প্রসূত সিদ্ধান্তই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানা গেল। আপনি যে ইঙ্গিত গুলো দিয়েছেন দুর্নীতি যেসব তথ্য বের আসতে পারে, সেগুলো নিশ্চয়ই আমাদের আগামী দিনে সরকার কিভাবে এগুলো আসলে আমি এখানে বলি, এগুলো কিন্তু আমাদের মিডিয়ার আমাদের অনেক দায়িত্ব রয়েছে এখানে। ওয়াচ ডগ হিসাবে আমরা মিডিয়া দায়িত্ব পালন করব। আমরা গত 1.5 বছর দায়িত্ব পালন করতে পারি নাই। এই যে আসিফ নজরুল, আদিলুর রহমান খান শুভ্ররা, এরা হলো একটা মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়েছে। এই যে কি বিদায়ী যে প্রেস সেক্রেটারি ছিল, সে এটা বলছে এটা প্রেসার গ্রুপ। এরা যেভাবে আমাদের দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ে গিয়েছিল মব সন্ত্রাসের নামে, আমরা মনে করি যখন মিডিয়া মুক্ত মনে এবং সত্য তথ্য তুলে ধরতে হবে, এখানে যেন কোনো মিথ্যাচার না হয়, এখানে যেন মানুষ বিভ্রান্ত না হয়, যা সত্য তা তুলে ধরতে হবে। মিডিয়ার ভূমিকা শুধু এটাই। এখানে দেখার জন্য সরকারের আরো অনেক প্রতিষ্ঠান আছে, দুর্নীতি দমন কমিশন আছে, সিআইডি আছে, এনবিআর আছে। তারা দেখুক, সরকারের প্রতিষ্ঠানগুলো সরকারের দায়িত্ব পালন করুক, আর আমাদের মিডিয়া ওয়াচ ডগ হিসাবে আমরা দায়িত্ব পালন করব এবং আমরা সত্য তুলে ধরবো। মিডিয়ার পক্ষ থেকে আমি মনে করি যেটা আমাদের কমিটমেন্ট হওয়া উচিত। আমরা কোনো দলের না, আমরা কোনো নীতির না, আমরা এই দেশের, এই বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশটাকে উন্নত এবং শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। ধন্যবাদ আপনার দর্শকদেরকে, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।